হবেই না, এটা সবসময় কল ব্যাকেই রাইট হবে, নিজে কখনো রাইট করবে না। এই জায়গাগুলো অতটা বুঝে উঠতে পারছি না কোডটা দেখে। দেখুন, ব্যাপার হচ্ছে এই কোডটার মধ্যে এখন বেশি বুঝতে গেলে অ্যাকচুয়ালি একটা সময় আছে যখন আপনি অনেক কিছু বুঝবেন না। আমি আমার প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা বলি। যখন আমি স্যারের কাছে মানে জাভা শিখতে যেতাম বহু বছর আগে, বিষয় মনে বহু বছর আগে বেসিক্যালি। তো আমি একসময় জাভা শিখতে যেতাম। তো জাভা শিখতে একটা কারণেই আমি গেছিলাম, কারণ আমার অ্যাকচুয়াল কাজ ছিল অ্যাকশন স্ক্রিপ্টে। ঠিক আছে, আমি অ্যাকশন স্ক্রিপ্টে কাজ করতাম, যেটা কিনা অলমোস্ট জাভা স্ক্রিপ্টের মতনই। ঠিক আছে, এবার আমি অ্যাকশন স্ক্রিপ্টে কাজ করতাম। তো অ্যাকশন স্ক্রিপ্টে অ্যাকচুয়ালি ছিল ফ্লাশ বলে একটা সফটওয়্যার ছিল। ঠিক আছে, ফ্লাশ সফটওয়্যারের মধ্যেই ওই অ্যাকশন স্ক্রিপ্টটা কাজে লাগতো। তো ওইখানে অ্যাকশন স্ক্রিপ্ট 1, অ্যাকশন স্ক্রিপ্ট 2, C++-এর মতন, যেটা কিনা আমি অ্যাকশন স্ক্রিপ্ট আমি কারোর থেকে শিখিনি, ওটা আমি সেলফ লার্নিং করেছিলাম। কিন্তু তার আগে আমি C++ শিখছিলাম। তো C++ শিখতে শিখতেও আমার যেহেতু কাজের জায়গা হচ্ছে আমার ফ্ল্যাশে, তো সেই কারণে আমি ফ্ল্যাশের মধ্যে ওই অ্যাকশন স্ক্রিপ্ট পেয়ে যাতে ওটাকে আমি আস্তে আস্তে সেলফ লার্নিং করে বুঝে গেছিলাম যে কীভাবে ওটা করা যায়। তারপরে যখন আমি অ্যাকশন স্ক্রিপ্ট 3 যখন এলো, ওটা অনেকটা জাভার মতন। ঠিক আছে, তো এবং জাভার মতন হওয়ার জন্য এবার ডেফিনেটলি অ্যাকশন স্ক্রিপ্ট লোকে কেউ জানে না, শেখাবে কে? তো সেই কারণে আমি জানলাম যে জাভা হচ্ছে সেই অ্যাকশন স্ক্রিপ্টের মতন অনেকটা। তো জাভা শিখলে অ্যাকশন স্ক্রিপ্টটা বুঝতে সুবিধা হবে। তো জাভা শিখতে গেছিলাম। তো জাভা শিখতে গিয়ে কী হয়েছিল, সেই সময় আমি জাভা ঠিক বুঝতে পারতাম না। আমি সেই সময় জাভা খুব একটা ভালো বুঝতে পারতাম না। ইভেন আমার সঙ্গে মানে আমাকে যে স্যার ট্রেনিং করাতেন, ওনার সঙ্গে আজও আমার সম্পর্ক আছে, ভালো মতনই। তো উনি আমাকে জিজ্ঞাসা করতেন, কী রে কী করছিস, কী শিখছিস? আমি বললাম, স্যার ভেরি ক্রিটিক্যাল জিনিস, এরকম যা পড়াচ্ছেন কিছু বুঝতে পারছি না। তো বলে, বুঝতে পারছিস না কেন? এত ভালো করে বোঝাবার চেষ্টা করছি। আমি বলছি, স্যার আপনি এত টার্মস বলছেন, এত কিছু বলছেন না, যেগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তা কাজ করবি তো? আমি বললাম, অবশ্যই কাজ করবো বলেই তো এসেছি, আর আমি তো কাজ করি, সেটা তো আপনাকে দেখিয়েছি যে আমি কী কাজ করি। তো বলছে, তাহলে কী করে করবি যদি না বুঝতে পারিস? আমি তখন বললাম, স্যার টেনশন নিতে হবে না, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আছে, তো কাজ করার সময় ঠিক বার করে নেবো। তো এবার তখন স্যার বলেছিলেন কথাটা, তুই তো ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলছিস, কাজ করার সময় ঠিক কাজ বার করে নিবি। এবার ব্যাপার হচ্ছে কি, এবার যেহেতু প্র্যাকটিক্যালি আমার একটু অভিজ্ঞতা আছে কাজের, সেই কারণে কী হয়েছিল, যখন আমি একে একটা মানে একটা ট্রেনিং মানে একটা ক্লাস করিয়েছিলেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের, পুরো অনেকগুলো ফাংশন আর অনেকগুলো ক্লাস মিলে একটা ফ্যাক্টরি প্যাটার্ন দেখিয়েছিলেন। এবার ফ্যাক্টরি প্যাটার্ন দেখাতে, এবার সেই ফ্যাক্টরি প্যাটার্নটা কারোর মাথায় ঢোকেনি। এবার আমাকে জিজ্ঞাসা করেছে স্যার, মানে সবাইকে বলছে যে কারা বুঝেছিস? বলছে ওই কিছু বুঝতে পারিনি, একবার বললে ভালো হয়, এরকম বলছে। এবার আমাকে জিজ্ঞাসা করেছেন স্যার, আমি বললাম যে না, আমি তো বুঝতে পেরেছি, কিন্তু আপনি যেভাবে বলেছিলেন সেইভাবে আমি বুঝতে পারিনি। বলে, তুই কীভাবে বুঝেছিস? আমি তখন বললাম যে ঠিক আছে, তারা এসে বোঝা দেখি তুই কীভাবে বুঝেছিস। আমি বললাম, দেখুন স্যার, আমি আমার মতন করে বলবো কি? বলে, বল না, তুই তোর মতন করে বল। আমি বললাম, স্যার আমি টেকনিক্যাল টার্মস বেশি বলতে পারবো না, আমি শুধু এইটুকুই বলতে পারবো, এইটা হচ্ছে মেইন ফাংশন, এইখানে সমস্ত ক্লাসের অবজেক্ট কল করা হয়েছে, আর এই হচ্ছে ক্লাসগুলো যার ফাংশন এইখানে লেখা আছে, দ্যাটস এটা। বলে, বাহ, এত সহজ জিনিস! মানে স্যার ওই জিনিসটা বোঝাতে 2 ঘন্টা টাইম নেন, আমি ওই দুটো কথা বলেই কাজ শেষ, সবাই বুঝে গেল। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যে জিনিসটা আছে না, এই জিনিসটা বোঝার কিচ্ছু নেই, জাস্ট আপনাকে বুঝতে হবে এই যে কলব্যাক ফাংশনটা, এইটা কখন ইউজ হচ্ছে, যখন একটা ইভেন্টের মধ্যে ডেটা লোড হচ্ছে। এই অনলোড ইভেন্ট জাস্ট ফ্র্যাকশনাল সেকেন্ডের জন্য পারফর্ম হয়। ঠিক আছে, ওই ইভেন্টটা যে মুমেন্টে আপনার এই স্ট্যাটাস 4-এ যখন চলে আসে, সেই মুমেন্টেই শুধুমাত্র ডেটাটা পাবে, তার আগে বা পরে ডেটা পাওয়া যাবে না। তো যে মুমেন্টে ডেটাটা পাবে সেই মুমেন্টেই ডেটাটাকে
পাঠাতে হবে HTML এর মধ্যে। অ্যাসিঙ্ক্রোনাসের জন্য তাহলে কি সবসময় কল ব্যাক ইউজ হবে, এটা বলা যায়? হ্যাঁ, অ্যাসিঙ্ক্রোনাসের জন্যই কল ব্যাক ইউজ হয়। আচ্ছা, অ্যাসিঙ্ক্রোনাসের মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। এবার অ্যাসিঙ্ক্রোনাস যখনই হচ্ছে মানে বেসিক্যালি কী হচ্ছে, আমার ডেটা পেতে আমাকে ওয়েট করতে হবে, আর যে মুমেন্টে ডেটা পেতে আমাকে ওয়েট করতে হবে তখনই আমাকে কল ব্যাকের হেল্প নিতে হবে। তো এই ফাংশনটার পরই আমাদের নেক্সট যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে প্রমিস ফাংশন। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা এই ফাংশনটারই আর একটা পার্ট, যেটা হবে প্রমিস ফাংশন। তো এই ফাংশনটা আমাদের ইউজ হচ্ছে বেশি কমপ্লিকেটেড হিসাবে আমি করাচ্ছি না, খুবই সিম্পলিফাই করে করাবার চেষ্টা করছি যাতে কিনা বুঝতেও সুবিধা হয়, আর না বুঝতে পারলেও এখনই মাথা কাটা যাবে না, জাস্ট কনসেপ্টটা বুঝে নিন। ঠিক আছে, তো বেসিক্যালি কী হচ্ছে, এই যে ফাংশনটা রয়েছে প্রমিস ফাংশনের কাজটা কী? প্রমিস ফাংশনের কাজটা হচ্ছে এইখানে আমরা কল ব্যাকের মাধ্যমে আমরা ডেটাটাকে পাঠাচ্ছিলাম। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রমিস ব্যাপারটা হয় কি, প্রমিস ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ES6, মানে আমি প্রথম থেকেই হয়তো বলেছি আমাদের ES5 অ্যান্ড ES6 দু রকম কোডিং স্ট্যান্ডার্ড, মেজর কোডিং স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাই। তো ES5-এ কল ব্যাক সাপোর্ট করতো, সেখানে প্রমিসের কোনো কাজ ছিল না। ES6-এর পর থেকে প্রমিস ইন্ট্রোডিউস হয়। প্রমিস বেসিক্যালি কি, একটা ক্লাস অবজেক্ট, মানে বেসিক্যালি ধরে নেওয়া যাক এখানে এই যে আমরা যেরকম এখানে XML HTTP রিকোয়েস্ট, এটা একটা কি বলা যায় ক্লাস। তো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তো এইখানে প্রমিস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লাস। ঠিক আছে, এই রকম টাইপের। তো যে মোমেন্টে প্রমিসটা এখানে ক্রিয়েট হলো, এই প্রমিসটা ক্রিয়েট হওয়ার পরে এইখানে আমাদের এই যে ফাংশনটা, এইখান থেকে আমাদের আউটপুট আসলো। এবার ব্যাপারটা কীরকম দাঁড়ালো জিনিসটা, এই যে ফাংশনটা, এই যে এখানে যে ফাংশনটা কল করা হলো, এই ফাংশনটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, এবং এইখানে কী হচ্ছে প্রমিস কনস্ট্রাক্টর, মানে বেসিক্যালি কী হচ্ছে এই যে পার্টিকুলার যে মানে এই জায়গাটাকে যদি একটু আপাতত ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে কী হচ্ছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনস্ট্রাক্টর, তাই তো? এই কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি, মানে এখানে আমরা একটা ফাংশন প্যারামিটার পাঠাচ্ছি, এবং সেই ফাংশন প্যারামিটারের মধ্যে আমাদের ডেটাটা যাবে অ্যাকচুয়ালি এই রকম টাইপের ডেটা। বেসিক্যালি কী হচ্ছে, এইখানে ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার আমরা পাচ্ছি, মানে এই কল ব্যাকের ভেতরে, মানে এই যখন কনস্ট্রাক্টরটা পাস হচ্ছে সেই কনস্ট্রাক্টরের মধ্যে থেকে দুটো প্যারামিটার আমরা পাচ্ছি। আগে যেমন আমরা কল ব্যাকের দেখেছি, এই যে কল ব্যাকের মধ্যে দিয়ে ডেটা পাস হয়। ঠিক আছে, এই রকমই এই প্রমিস যে ক্লাসটা আছে এইটার মধ্যে থেকে দুটো ফাংশন, দুটো ফাংশন এখানে পাস হচ্ছে। এই দুটোও কিন্তু ফাংশন, এই দুটোও কিন্তু অ্যাকচুয়ালি কল ব্যাকের মতনই দুটো ফাংশন। একটা হচ্ছে রিজলভ ফাংশন আর একটা হচ্ছে রিজেক্ট ফাংশন। এখানে কালার কোড দেখে কিছুটা বুঝতে পারা যায়, কালার কোড যখন ইয়েলো হবে তার মানে বেসিক্যালি এটা ফাংশন হিসাবেই ট্রিট হবে। তো এইখানে যখন আমাদের ডেটা পাবে তখন হবে রিজলভ, আর কোনো কারণে যদি আমাদের কোনো এরর আসে, HTTP অন এরর যদি আসে, তখনও যাবে আমাদের রিজেক্ট। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের এই মেথডটা। এবং এই যে মেথডটা রয়েছে, এই মেথডের প্রসেস হচ্ছে এটাই, যে আমাদের এইখানে এখন কি রিটার্ন করছে, এখান থেকে অ্যাকচুয়ালি কি রিটার্ন করছে, প্রমিস অবজেক্ট রিটার্ন করছে, প্রমিসের অবজেক্ট রিটার্ন করছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে ফাইলটা যেটা রয়েছে, এই ফাইলটাকে আমরা যথারীতি যেমন ছিল তেমনভাবেই আমরা এটাকে রান করছি। ঠিক আছে, এই মুমেন্টে আমরা কোনো ডেটা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের কাছে এখন যে ডেটাটা আসছে সেটা আমাদের কল ব্যাকের মাধ্যমে আসবে। এখানে যে ডেটাটা আসছে সেই ডেটাটা আসবে কল ব্যাকের মাধ্যমে। এবার কল ব্যাকের মাধ্যমে যখন আসছে, কল ব্যাকের মাধ্যমে না, এখন আসছে আমাদের প্রমিসের মাধ্যমে, কারণ কল ব্যাকে আমরা এখানে ডিসপ্লেটা পাঠিয়েছিলাম। এখন আসবে আমাদের প্রমিসের মাধ্যমে। তো এই ফাংশনটাই সেম নামের ফাংশন, রিড ফাইল, কিন্তু এই ফাংশনটা হয়ে গেছে এখন প্রমিস। তার মানে এই যে প্রমিস অবজেক্ট যদি আমরা এখানে এখন দেখতে পাচ্ছি না,
এইটার উপরে গেলে পরে শো করছে যে ডেটা টাইপ কী আছে প্রমিস, কিন্তু এইখানে ডেটা টাইপ শো করাচ্ছে না, কারণ কি এখান থেকে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ডেটা টাইপ কী আসতে পারে। তো এইখানে যখন প্রমিস আসে তখন সেই প্রমিসের ক্ষেত্রে আমরা এখান থেকে রিটার্নে দুটো ফাংশন আমরা পাই, অ্যাকচুয়ালি দুটো নয়, তিনটে ফাংশন পাই। একটা হচ্ছে প্রথমে দেন, তারপরে হচ্ছে ক্যাচ, আর একটা হচ্ছে কমপ্লিট। তো এবার এইখানে লিখে দেখাই জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে রিড আমরা এই এক্সএমএল এর এচটিএমএল রিকোয়েস্টটাকে সরিয়ে দিয়ে একটা কোনো ডেমো এপিআই দিয়ে করতে পারি না? এটা বেশ করব। আচ্ছা করব এখানে এই যে প্রথম আমার মানে বারবার খটকানো এটাই লাগছে যে ভেতরে মেথডগুলো দেখা যাচ্ছে না, এই অভ্যাসটা আমার নেই। http.on এর http.on ওটা আমার চোখে খুব একটা অদ্ভুত লাগছে। কোনটা? http অনলোড এই ব্যাপারটা দেখুন, এখন চোখে লাগুক বা যাই লাগুক কিছু করার নেই। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে লিখতে হবে না, এইটা হচ্ছে শুধুমাত্র কনসেপচুয়ালি আপনাকে জানা। এটা আপনাকে লিখতে হবে না, কল ব্যাকের ফাংশনও আপনাকে লিখতে হবে না, সে কারণে এইগুলোকে নিয়ে বেশি মাথা খারাপ করে লাভ নেই। জাস্ট আপনি কনসেপ্টটাকে বুঝুন, জাস্ট কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করুন, এখানে বেশি মাথা খারাপ করার ব্যাপার নেই। এই পার্টটা ভেতরে রয়েছে যেটার উপর বেস করে অ্যাক্সিওস লাইব্রেরি তৈরি হয়েছে, যেটার উপরে যে কোয়েরি ডেটা অ্যাক্সেস লাইব্রেরি তৈরি হচ্ছে, ফেচ বলে একটা ফাংশন তৈরি আছে। জাভাস্ক্রিপ্টের প্রচুর জায়গায় এই কনসেপ্ট কাজে লাগে। তো সেই কারণে মেন ব্যাপার হচ্ছে জাস্ট কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই পার্টটা বুঝুন। এখন বুঝতে যদি না পারেন জাস্ট এটাকে দেখে রাখুন, মাথা খারাপ করার কোনো দরকার নেই। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমরা এখানে এই ফাইলটা যখন ইউজ করছি, ঠিক আছে, প্রমিস বলে, তখন এখানে যে প্রমিস ডেটাটা যেটা যাচ্ছে, এখানে প্রমিস ডেটা দিয়ে এখানে কী হচ্ছে আমরা পাচ্ছি দেন, ক্যাচ, ঠিক আছে। এই দুটো মেথড আমরা জেনারেলি দেখতে পাই, ঠিক আছে, আর আপাতত কিছু নেই। আর একটা রয়েছে ফাইনালি। ফাইনালি বলে আর একটা মেথড থাকে যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট লাস্ট অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো বেসিক্যালি এই তিনটে মেথডের আউটপুট এইটাই বেসিক্যালি আপনার মেনলি দরকার পড়ে প্র্যাকটিক্যাল ইউজেসে। আপনাকে এই ফাংশনটাকে লিখতে লাগবে না, এই ফাংশনের ওপরই মেনলি কাজ হয় লেখার কাজের সময়। এটা গ্রহণযোগ্য তো এই পার্টটা? তো এই পার্টটাই অ্যাকচুয়ালি আমাদের ডেটা দেওয়ার কাজটা করতে পারে। তো এবার এই পার্টটাই আমি তুলে নিয়ে গেলাম, এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি এটাকে এখানে ফেলছি, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের এইখানে যা ছিল অ্যাজ ইট ইজ সেম থাকছে, জাস্ট দেনের জায়গায় আমার চলে যাচ্ছে ডিসপ্লে। ওকে, দেনে বেসিক্যালি কী হয়, এখান থেকে আমরা যেটা পাই, এখান থেকে আমরা পাই এই রেসপন্স ডট ডিসপ্লে বা ডিসপ্লে ডাইরেক্টলি আমরা বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তো রেসপন্স থেকে এখানে রেসপন্স ডিসপ্লে ফাংশনের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা ক্লিয়ার এই পার্টটা? এবার এটাকে যেই সেভ করে দেবো আমাদের এখানে ফাইল থেকে ডেটা চলে আসছে, এবং ফাইনালি মেথডটা মানে কাজ করুক চাই না করুক আমাদের ফাইনালি মেথড সবসময় শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের এই মেথডটার ইউজেস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের প্রমিস মেথড। প্রমিস মেথডে বেসিক্যালি আমাদের প্রমিস ক্লাস অবজেক্ট রিটার্ন করে। এবার এই প্রমিস ক্লাস অবজেক্টের অ্যাকচুয়াল পারপাসটা কীরকম হয় বা আমরা অ্যাকচুয়ালি কীভাবে এটাকে কাজে লাগাই। এবার আপনি বলছেন জেসন এপিআই থেকে, তো এখানে জেসন প্লেস হোল্ডার টাইপি কোড বলে এখানে একটা সাইট রয়েছে যেখানে আমরা কিছু ডামি জেসন আমরা পেয়ে থাকি। তো এইখান থেকে আমি ডামি জেসন নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডামি জেসন, একটা জেসন এন্ড পয়েন্ট, ঠিক আছে। এটা কোনো অসুবিধা আছে জেসন ফাইলে? আচ্ছা, অনলাইনে কোনো ফ্রি ওয়েব এপিআই পাওয়া যায় না যেগুলোতে ডেটা আছে? হ্যাঁ, এই তো এই আছে, এটা জেসনটাই দিয়ে দিচ্ছে। আমি বলছি কল করলে জেসন দিয়ে দেয়, ওরকম নেই কিছু একটা? কল করলে জেসন দিয়ে দেয় বলতে কল, এটা তো কলই তো করছি, মানে লোকাল অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট
লিখলে হ্যাঁ, তো এগুলো লোকালেই তো অ্যাক্সেস করবো, তো এইখান থেকে তো লোকালেই অ্যাক্সেস করবো এগুলো। আচ্ছা এই যে ইউআরএল এন্ড পয়েন্টটাকে নিয়ে তো আমরা লোকালি অ্যাক্সেস করবো আচ্ছা এইটা মানে এইটাকে। মানে লোকাল হোস্ট সামথিং স্ল্যাশ সমস্ত ঠিক আছে এখানে এটা নিলাম, নিয়ে হ্যাঁ এইখানে ফেলে দিলাম। হ্যাঁ যেটা রিড ফাইল ফাংশন ছিল সেই ফাইল ফাংশনটাই এখন ইটসেলফ এখানে এসে আমাদের এখানে ডেটা শো করার কাজ করতে পারে। ওকে, এবার ঘটনাটা হলো কি, আমাদের এখানে ডেটা আসলো কি আসলো না ঠিক বোঝা গেল না, তাই না? হুম, বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এইখানে জেসন ডেটা পাওয়ার জন্য যা যা দরকার আমাদের এখানে এপিআই এন্ড পয়েন্ট ধরেছি, এবং এইখানে যদি ওয়ান করি তাহলে আমরা এখানে একটা ডেটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে স্ল্যাশ ওয়ান করলে আমরা এখানে একটা ডেটা পেয়ে যাব। ওকে, দেখি এগুলো কাজ করে না কেন। পর্স পর্সের কোনো প্রবলেম না, কোর্সের প্রবলেম তো থাকার কথা না, কারণ এটা এমনিতেই কোর্স প্রবলেম রিমুভ করাই আছে, কারণ এটা অ্যাকচুয়ালি পাবলিক এপিআই। মেথডটাকেও কি অ্যাসাইন করতে হবে নাকি স্ট্রেট কল হচ্ছে বলে হয়তো হচ্ছে না না না, এটা এইভাবেই স্ট্রেট কল হয়ে যাবে। মেন এখানে হচ্ছে রিড ফাইলের, আমাদের এখানে লোকাল ফাইলের জায়গায় আমাকে একটা এক্সটার্নাল আমি লিঙ্ক দিয়ে দিলাম, একই ব্যাপার। মানে আমি এখানে লোকাল ফাইল দিই আর এক্সটার্নাল ফাইল দিই, আমাদের রিডিং হবেই এখানে ডেটা। যাই হোক, আমি এখানে কনসোল লগ ইউজ করি। এখানে ডেটাটা শো করে দিয়েছে, ঠিক আছে। বেসিক্যালি কী হচ্ছে, এই যে এখানে যে ডেটাটা পাঠানো হয়েছে, এই ডেটাটা এখানে কনসোল ডট লগে পাঠালে অ্যাকচুয়ালি অ্যাজ এ স্ট্রিং এটা শো করবে। তো মেবি এখানে কি হচ্ছে, এইখানে এই যে ডেটাটা এখানে যেটা যাচ্ছে সেটা স্ট্রিং মোডে যেহেতু যাবে, তো সেই কারণে H1 ট্যাগের মধ্যে মেবি হয়তো পুরো ব্যাপারটা যাচ্ছে না। আমি আর একবার ডিসপ্লে এখানে পাস করে দিই জাস্ট এই হিসাবে। এই যে ওটাকে এখানে ডেটাটা এসে গেছে। কি করলো না কথা এইখানে বেসিক্যালি কী হচ্ছিলো, আমার এখানে ডেটাটা এইভাবেও যাবে, এইভাবেও এখন দেখাবে। মেনলি এটার কোনো কারণে ক্যাশের মধ্যে আটকে গেছিলো, যে কারণে ডেটাটা শো করছিল না। এখানে মেনলি কী হয়েছে, আমাদের এই যে জেসন যে ডেটাটা, এখানে যে জেসন ডেটাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই জেসন ডেটাটা ডাইরেক্টলি আমাদের এখানে যে ফরম্যাটে এসছে সেটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটে এসছে, ঠিক আছে। এবার এটাকে স্ট্রিং ফরম্যাটে যখন আমরা এই ডেটাটাকে পাচ্ছি, এটাকে এবার আমাদের করতে হবে কি, জেসনে কনভার্ট করতে হবে। এবার জেসনে কনভার্ট করার জন্য বেসিক্যালি কী করতে হয়, আমাদের এই ডেটাটাকে জেসন ডট পার্স, স্ট্রিংগিফাই তো হয়েই আছে, এবার জেসন ডট পার্স করলে পরে এবার আমাদের এটা জেসন অবজেক্টে কনভার্ট হবে। স্ট্রিংগিফাই বলতে আপনার নর্মাল অবজেক্ট থেকে এই স্ট্রিংগিফাই মানে এখানে যেরকম স্ট্রিং দেখাচ্ছিল সেইটা, এটা হচ্ছে স্ট্রিংগিফাই। এই যে পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্ট্রিংগিফাই। আর ওইটা থেকে অ্যাকচুয়ালি আমরা এটাকে অবজেক্টে কনভার্ট করলাম, যাতে কিনা আমরা এবার পার্ট বাই পার্ট ধরতে পারি। যদি কিনা আমাদের মনে হয় যে নামটা শুধু দেখাবো, তাহলে আমি এখানে শুধু নামটাই দেখাবারই অপশানস আমি এখানে ব্যবহার করতে পারি। জেস অবজেক্ট ডট নেম এখানে প্রিন্ট করলে আমাদের এখানে শুধু নেমটাই শো করছে, ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ না কিনা আমরা এই জেসন ডট পার্স করে, মানে ওটা ছিল স্ট্রিং অবজেক্ট, স্ট্রিং অবজেক্ট থেকে ওটাকে আমরা জেসন অবজেক্টে কনভার্ট করলাম, এবং জেসন অবজেক্টে কনভার্ট করার প্রসেস হচ্ছে জেসন ডট পার্স। জাস্ট না, যদি এখানে আমাদের যদি কোনো ভ্যালু যদি না থাকে, সেরকম আনডিফাইন্ড সেট হয়ে যায়। এরর তো অবশ্যই একটা আসে, কিন্তু সেটা হচ্ছে আনডিফাইন্ড। মানে সেফ কিছু আছে, ট্রাই পার্স বা এই জাতীয় কিছু জিনিস আছে?
ট্রাই ক্যাচ তো অবশ্যই এখানে আমরা ইউজ করছি। ট্রাই পার্স মানে করতে পারলে পার্স করবে, নাহলে করবে না, এরকম কোনো না, ব্যাপার আছে? এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে যদি রেসপন্স করি, যদি পেলাম তো পেলাম, আর না পেলে এখানে আমাদের এরকম একটা অপশানস আমরা ইউজ করে থাকি। তাতে কী হলো, যদি আমাদের ডেটা পায় তাহলে সেটা, আর যদি ডেটা না পায় তখন আমাদের এইভাবে অবজেক্টে, মানে ব্ল্যাঙ্ক অবজেক্টে সেট হতে পারে। বাট এইখানেও অ্যাকচুয়ালি এটা করা উচিত নয়। এইখানে অ্যাকচুয়ালি এইরকম করে এইরকম রাখা দরকার, কারণ যেহেতু এখানে আমরা পাচ্ছি স্ট্রিং, তো এবার স্ট্রিং ডেটাটাকে আমরা নালিফাই করতে পারি। কিন্তু এবার ব্যাপারটা হয়ে গেছে কি, এই যে ডেটাটা, এটা গিয়ে এখানে নাল শো করছে। তো জাস্ট আমি এখান থেকে এখন আপাতত এখান থেকে রিমুভ করে দিই। ও না না, ডেটা এখানে সার্ভারই মাঝে মধ্যে কাজ করছে না, রেসপন্স আসতে সময় লাগছে। এই ডেটা দিচ্ছে না, এই যে এতক্ষণ ধরে লোড লাগাচ্ছে, মানে এত বেশি লোডিং টাইম হয়ে গেলে তো মুশকিল। ফেক স্টোর এপিআই বলে আর একটা সাইট আছে, জেসন প্লে স্টোরে না পেলে ফেক স্টোর এপিআই, যেখান থেকে আমরা স্টোরের ইনফরমেশান আমরা পাই। মানে এখান থেকে আমরা প্রোডাক্ট ইনফরমেশানস আমরা প্রোডাক্ট বা এখান থেকে, মানে এখানে অ্যাকচুয়ালি একটা ইউজার ইউজারের ডামি ডেটা একটা দেওয়া আছে, এই সাইট থেকে আমরা পেতে পারি। তো এখান থেকে এটা নিয়ে এইখানে বসিয়ে দিই, ঠিক আছে? দেখি এইখানে এই ডেটাটা স্ট্রিংইফাই না, জেসন হিসেবেই আছে, বাট এখানে এটা ক্যাশে প্রবলেম করছে ব্রাউজারে। আচ্ছা, এখানে যখন আমরা এই ডিসপ্লে মেথডটাকে বসাচ্ছি, তখন আমাদের যদি আমরা ওইভাবে না লিখি তাহলে এইভাবেও আমরা লিখতে পারি, কারণ কি, যেহেতু আমাদের এইখানে রেস করে তারপর আমরা এখানে যেহেতু ডেটাটা পাঠাচ্ছি, তো সেক্ষেত্রে এই ডিসপ্লে মেথডটাকে অ্যাজ এ আমরা প্যারামিটার এখানে সেট করতে পারি, এবং প্যারামিটার সেট করে আমরা এখানে ডেটাটাকে পেতে পারি। দেখাচ্ছে, এখন দেখাচ্ছে না। কোনো প্রবলেম নেই, অথচ ডেটা শো করে না কেন?
হ্যালো, আছেন কি? হ্যাঁ, না, না, আমি ভাবছি যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা কে জানে। নেটওয়ার্ক ইস্যু তো হচ্ছে না, আপনাকে শোনাতে যাচ্ছে পুরো। হুম, তাহলে এখানে ডেটা শো করছে না কেন? কারণ কোডের মধ্যে জেনারেলি আমার কোনো ভুল নেই। এখানে কোড আমার ঠিক আছে, রেসপন্সও করেছিল, কারণ এখানে আমাদের রেসপন্স করছে বলে এখানে ব্রাউজারে শো করতে পারছি, বাট হোয়াই নট হেয়ার শো করছে? কনসোলে শো করা উচিত। লোকাল ফাইল থেকে তুলেছে, বাট এইখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের ওই ইউআরএলটাও পাবো। এই তো এখানে আবার শেষ, এখানে ডেটা শো করছে। এবার সেই ডেটাটা ডিআইএসপি এইভাবে পাঠালে এবার এটা কী হয়ে গেল, এখানে অবজেক্ট তৈরি হলো। এবার এই অবজেক্টের মধ্যে এই যে নেম, এই নেমটা হয়ে গেছে আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলে দুটো আলাদা প্রপার্টি। ওকে, তো এবার এইখানে আলাদা করে প্রপার্টি হওয়ার জন্য এবার এখানে নেম ডট ফার্স্ট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম জন্ড। ওকে, এবার এখানে যদি আমরা ইউজার 2 পাঠাই, ডেটা আমাদের সেকেন্ড এসে গেছে, থার্ড। ওকে, তো আমাদের যেরকম আমরা আইডি দিচ্ছি সেই আইডি অনুযায়ী আমাদের ডেটা শো করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে পার্টটা, এইটাই আমাদের মেনলি ডেটা ফেচিংয়ের কাজটা করছে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি ফাংশনটা, যে ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে প্রমিস অবজেক্ট রিটার্ন করছে। এবার এই যে জিনিসটা, এই জিনিসটা দেখতে কী হচ্ছে, একটু কমপ্লিকেটেড লাগতে পারে। লাগছে কি দেখে কমপ্লিকেশন? আমার তো এটা খুব একটা কমপ্লিকেটেড লাগছে না। লাগছে না? ঠিক আছে, কমপ্লিকেটেড না লাগলেই ভালো, যদি লাগে তাতেও অসুবিধা নেই। এখানে এই পার্টটা আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে এতে আমাদের এই পার্টিকুলার পার্টটার মধ্যে কোনো প্রবলেম আসবে না। এবার আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, নিয়ে এটাকে আমরা একটা সিম্পলিফাই প্রসেসে কাজ করতে পারি। এই যে রিড ফাইলের মাধ্যম থেকে আমরা ডেটাটা পাচ্ছি, এটাকে আমরা আর একটা ওয়েতে পাই, যেখানে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি, যে ফাংশনটার নাম দিচ্ছি রান বলে। ঠিক আছে, এবং এখানে কি করব, আমরা লাইন বাই লাইন ডেটাটাকে কল করাবো। এবার লাইন বাই লাইন ডেটা কল করার জন্য আমরা এখানে করব কি, এখানে কনস্ট ডট রেসপন্স। ওকে, এবং এইখানে আমরা রিড ফাইল করব, এবং রিড ফাইল করার পর এই যে রেসপন্স যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেই রেসপন্সের ডেটাটাকে আমরা তুলব এবং সেই রেসপন্স থেকে আমরা ডেটাটাকে শো করাবো। তো এর জন্য আমরা এখানে করব কি, অ্যাসিঙ্ক বলে একটা কিওয়ার্ড অ্যাপ্লাই করব। মানে যখনই আমরা প্রমিস ফাংশন ওখানে ক্রিয়েট করব, তখনই আমরা অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট ব্যাপারটা আমরা ইউজ করতে পারবো। তো এই অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা বেসিক্যালি কী হয়, এই পার্টিকুলার ফাংশনসের এরিয়াটার মধ্যে লাইন বাই লাইন এক্সিকিউশনের ব্যাপারটাকে স্ট্রিক্টনেস করে, যেখানে এই লাইনের কাজ যদি কমপ্লিট না হয় নেক্সট লাইনটা যাবে না। তো এইটা শুধুমাত্র এই ফাংশনটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো সে কারণে ফার্স্ট লাইন যখনই এক্সিকিউট হবে, তখনই গিয়ে আমরা সেকেন্ড লাইনের ডেটা আমরা শো করতে পারবো। এখানে ফার্স্ট লাইনের ডেটা গেল, সেকেন্ড লাইনের ডেটা আমরা দেখতে পাবো।
আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কি, এই ফাংশনটা তো লিখেছি, কিন্তু এই ফাংশনটাকে আমাকে রান করাতে হবে, মানে কল করতে হবে। এটাকে যতক্ষণ না কল করব ততক্ষণ আমাদের এটা কাজ করবে না। তো দেখুন এখানে কল করাতে আমাদের এখানে ডেটা শো করছে। ওকে, আচ্ছা, এটা কি রান ফাংশন যেটা লিখেছেন ওটা বাইরে গিয়ে যদি দুটো ব্র্যাকেট দিয়ে ইচ্ছা করা যায় তাহলেও হবে, সেলফ কলিং ফাংশন হিসেবে কাজ করবে? হ্যাঁ, যদি কিনা আমরা এইভাবে যদি করি তাহলেও হবে, এইভাবে যদি লিখি তাহলেও আমাদের কাজটা করবে। আচ্ছা, এটা হচ্ছে সেলফ কলিং ফাংশন, এবং সেলফ কলিং ফাংশনে আমরা এইভাবে করতে পারি। এবার এখানে কি হচ্ছে, কনস্ট জেস অবজেক্ট জেসন পার্স অ্যান্ড দেন আমাদের এই হচ্ছে আউটপুট। ওকে, তো আমরা এখানে জেসন অবজেক্ট পাচ্ছি জাস্ট, আর সেটাকে আমরা এইভাবে করছি। তো এইখানে এই যে পার্টটা, এই পার্টটা হলো আমাদের আরও একটু সিম্পলিফাই হয়ে গেল, যেখানে আমাদের দেন ক্যাচ ফাইনালি এই ব্যাপারগুলো থাকছে না। এইখানে আমরা এইভাবে লাইন বাই লাইন করছি। ফার্স্ট লাইনে আমরা ডেটা অবজেক্ট মানে রেসপন্স কল করলাম, তারপরে আমরা অবজেক্টে কনভার্ট করলাম, তারপরে আমরা সেই অবজেক্টটাকে আউটপুটে শো করে দিলাম। এখানে কল ব্যাকের ব্যাপার নেই কোনো, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। কারেন্ট ডেজে কোন ওয়েতে বেশি দেখা হয়? এইটাতে, এটা হ্যাঁ, এই প্রসেসটা কারেন্টলি সব থেকে বেশি ইউজ হয়ে থাকে। কারণ মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এইটা তো শুধুমাত্র একটা এপিআইকে কল করলাম, একটা এপিআই এন্ড পয়েন্টকে কল করলাম। যখন কিনা আপনার এখানে মাল্টিপল এপিআই ব্যাপার থাকে, যেমন কিনা এখানে দেখুন এই যে প্রোডাক্ট লেভেলের যে ব্যাপারটা আছে, এই প্রোডাক্টের কী হয়, অনেক সময় আমাদের প্রোডাক্ট ক্রিয়েটার বা প্রোডাক্ট পারচেসে এই যে কার্টের মধ্যে যদি যাওয়া যায়, এই কার্টের মধ্যে গেলে এখানে কী হচ্ছে, ইউজার আইডিও আমরা পেতে পারি, ঠিক আছে। ইউজার আইডি এবং প্রোডাক্ট দুটোকে একসঙ্গে আমরা এখানে মার্চ করছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ডেটার মধ্যে থেকে আমরা প্রোডাক্ট ইউজার আইডি এরকম মার্জ রয়েছে। তাহলে আমাদের যদি এই পার্টিকুলার কার্টের মধ্যে যদি আমরা এটা এপিআইটাকে চেক করি, কার্টের এপিআই যদি চেক করা হয়, তাহলে কার্টের এপিআইতে চেক করতে গেলে আমরা দেখতে পাবো যে কার্টের এপিআইতে আমাদের ইউজার ডেটা এটা ওপেন করে দেখি এটা চলে কিনা। কিছু একটা আমার মনে হচ্ছে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, ব্রাউজারের কাছে বা নেটওয়ার্কের কিছু একটা ইস্যু হচ্ছে। ব্রাউজারে কিছু হতে পারে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমার নর্মাল এপিআই কল হচ্ছে না। আপনার আর কোনো ব্রাউজার আছে? সে তো আছে ব্রাউজার, তো আছে, মোজিলা ফায়ারফক্সই আছে। তিনটে ব্রাউজার তো অলরেডি আছে। আমার ব্রাউজারে মনে হচ্ছে প্রবলেম মনে হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডারে কোনো প্রবলেম হচ্ছে। আমাদের এখানে সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে বলতে হবে আমার নেটওয়ার্ক রিসেট করাতে।
নেটওয়ার্ক ক্যাশে প্রবলেম আছে। কিন্তু সাউন্ড তো ঠিক আছে, নেটওয়ার্ক স্ট্রেংথ ভালো আছে। নেটওয়ার্ক স্ট্রেংথ ভালো আছে, কিন্তু বেসিক্যালি কী হয় এখানে এই লোকাল যে অ্যালায়েন্স ব্রডব্যান্ড, আশা করি আপনারও তাই। হ্যাঁ রাইট। তো অ্যালায়েন্স ব্রডব্যান্ডে অনেকবার এরা করে কি কিছু ক্যাশিংয়ের সমস্যা থাকে। তো ওদেরকে মানে আমার একবার ওরকম হয়েছিল, কয়েকটা সাইট খুলতো না, ইম্পর্ট্যান্ট সাইট যেগুলো খুলতে প্রচুর সময় লাগাছিল। তো ক্যাশের প্রবলেম হয়। এই যে এইখানে যেমন কিনা দেখুন ইউজার আইডি অ্যান্ড পোস্ট, ঠিক আছে। তো একটা ইউজার সে অনেকগুলো পোস্ট করতে পারে, যেমন কিনা এখানে একটা ইউজার 10টা করে পোস্ট করেছে। তো এই যে ইউজারের সঙ্গে যে কমিউনিকেশনটা, মানে এই যে রিলেশনশিপটা ফ্রন্ট এন্ডে অনেক সময় দেখাবার জন্য, যদিও আপনি এটা ব্যাক এন্ড থেকে করে পাঠাবেন, কিন্তু এখানে অনেক সময় কী হয় যদি কিনা আমাদের কমপ্লিটলি ফ্রন্ট এন্ডে এই কাজটা করতে হয়, তখন সেক্ষেত্রে কী হলো আমাকে এখানে ইউজার আইডি আলাদা করে পাচ্ছি আর পোস্ট আইডি তো রয়েছেই। তাহলে এবার পোস্ট আইডির সঙ্গে আমার ইউজার নেম যদি দেখাতে হয়, তখন আমাকে কী করতে হবে, একটা রিলেশনশিপ পয়েন্ট কী দিয়ে রিলেশনশিপ প্রসেস আমাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাকে এই প্রসেসটা যদি আমরা যাই তাতে অনেকটা ইজি হয়ে যায়। মানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, এখানে জেসন প্লেসহোল্ডার টাইপি কোড থেকে আমি এখানে নিলাম পোস্ট, একটা পোস্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা একটা পোস্ট নিলাম, ঠিক আছে। এবং পোস্টটাকে অবশ্যই পোস্ট অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে, কনস্ট পোস্ট ওবিজে করে আমাকে পোস্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। এবার তারপরে কী করছি, আমরা এখান থেকে ইউজার্স নিচ্ছি, মানে ইউজার্সের সঙ্গে আমরা ম্যাচ করব। সেক্ষেত্রে আমরা এখানে জেসন প্লেস হোল্ডারে টাইপ করে আমাদের ইউজার্স আমরা নেব। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমাদের ওখানে ম্যাপিং করাতে হবে। তো ম্যাপিং করাবার জন্য এইখানে আমরা এই পোস্ট স্ল্যাশ, এবার যেখানে আমাদের ইউজার আইডি ম্যাচ করবে সেই ইউজার আইডি দিয়ে আমাদের এখানে ইউজার নিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা এই দুটোকে মিলিয়ে আমরা এবার ডেটাটাকে শো করাবো। তার মানে বেসিক্যালি আমাদের এখানে কী দাঁড়াবে, পোস্ট অবজেক্ট ফাইনাল পোস্ট ওবিজে করলাম। এবার এইখানে কী হচ্ছে, এইটা করার পর এইবার ফাইনাল পোস্ট অবজেক্টে আমাদের এইখানে যাচ্ছে পোস্ট ডেটা, ঠিক আছে। মানে যেটা পোস্ট আমাদের যাচ্ছে তার সঙ্গে আমাদের ইউজারের ডেটাটা আমরা পাঠাচ্ছি, এবং এইভাবেই আমাদের ফাইনাল পোস্ট অবজেক্ট যেটা সেটা আমাদের এখানে শো করবে। ওকে, এবং এখানে আমাদের আপাতত আমি যা ফাইনাল পোস্ট ডট টাইটেল অ্যান্ড নেম, এবার এইটা দিয়ে আমাদের ফাইনাল আউটপুটটা শো করবে। এই যে এখানে শো করছে অলরেডি। এবার যেহেতু একই সঙ্গে রয়েছে, এটাকে আমি HTML একটু ভেঙে দেবো। এটাকে ডবল কোটেশনে, এতে কী হলো আমার মাল্টি লাইন করতে পারবো ক্রিয়েট। ঠিক আছে, তো এইখানে কী হচ্ছে, প্রথমে পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন অ্যান্ড ইউজার নেম অ্যান্ড ইউজার ইমেল, এইভাবে জিনিসটা শো করানো হলো। আর এইটা H1 ট্যাগে থাকবে না, এটাকে ডিপ ট্যাগে করি, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, বুঝতে পারলেন? মানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়ালো, এখানে এই দুটো ইউআরএল থেকে ডেটা তোলা হলো, তুলে সেটাকে ম্যাপিং করানো হলো, ম্যাপিং করিয়ে ফাইনাল অবজেক্ট আউটপুটে দেওয়া হলো। ঠিক আছে, পোস্ট অ্যান্ড ইউজার দুটো মিলে আমাদের পোস্ট ইউজার হিসেবে তৈরি হলো। বা এরকমও করা যেতে পারে, এটা একটা পদ্ধতি গেল, অথবা এরকমও হতে পারতো যে আমরা
পোস্ট অবজেক্টটাকে রিরাইট করছি, বা এখানে পোস্ট অবজেক্টটাকে ফাইনালি রিরাইট করব। তাতে আমাদের হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা, না এখানে কিছু একটা নেটওয়ার্ক প্রবলেম হলো বলে মনে হলো। এখানে পোস্ট অবজেক্ট অ্যান্ড দেন এখানে আমরা ইউজার অবজেক্ট এখানে অ্যাটাচ করব ইউজার করে এইভাবে। তাহলে কী হলো আমাদের দেখুন এখানে অ্যাকচুয়ালি পোস্টের মধ্যেই এই যে পোস্টের মধ্যেই আমাদের ইউজার অবজেক্ট অ্যাটাচ হয়ে গেল। এটা কি করবেন একবার? রিলেশনাল যে ডেটাবেসের যে প্রসেসটা হয়, ওটা কি দিতে 3টে ডট মানে? 3টে ডট মানে হচ্ছে পোস্টের যতগুলো ফিল্ডস রয়েছে সেগুলো এখানে ঢুকে গেল। এটাকে বলা হয় স্প্রেড অপারেটর। জানি না। হ্যাঁ, তো এইটা বেসিক্যালি বলে দিচ্ছি, এটা হচ্ছে স্প্রেড অপারেটর। মানে এর ভেতরে যতগুলো আপনার অপশানস রয়েছে, মানে যতগুলো আপনার ফিল্ড রয়েছে ততগুলো ফিল্ড একবারে এখানে ঢুকিয়ে দিতে আমরা এই রকম স্প্রেড অপারেটর ইউজ করে থাকি। আচ্ছা, ঠিক আছে। স্প্রেড অপারেটর বেসিক্যালি কী হচ্ছে আপনার মাল্টিপল যে কি ভ্যালু পেয়ারিং যে ডেটাগুলো থাকে সেগুলোকে আমরা একসঙ্গে পুট করতে এই স্প্রেড অপারেটর ইউজ হয়, এবং তার সঙ্গে আমরা এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি এখানে অ্যাটাচ করছি। এবার এর মধ্যে থেকে যদি আমরা কোনো একটা প্রপার্টিকে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট বলে এখানে ইউজার ডট ইউজার আইডি ডিলিট করে দিলে তাহলে কী হচ্ছে আপনার এই যে পার্টিকুলার যে জায়গাটা এখান থেকে আপনার বডি পাচ্ছি, টাইটেল পাচ্ছি, পোস্টের আইডি পাচ্ছি, বাট ইউজারের ক্ষেত্রে ইউজার ডেটাটা পুরো পেয়ে যাচ্ছে, বাট ইউজার আইডিটা দেখতে পাচ্ছি না। এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, আজকেরটা দেখতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি কিছু না, এইখানে এই ডেটা অবজেক্টের যে ব্যাপারটা রিলেশনাল পার্টটা এইভাবে কাজ হয়ে থাকে। এটা হচ্ছে রিলেশনাল পার্ট। স্প্রেড অবজেক্টটা দেওয়ার কারণটা আপনাকে এটা সিম্পলিফাই করার চেষ্টা করছি। বেসিক্যালি কী হচ্ছে আমার এখানে টাইটেল, পোস্ট ডট টাইটেল, বডি পোস্ট ডট বডি, আইডি পোস্ট ডট আইডি, এই যে ব্যাপারটা ছিল সেটাই আমরা স্প্রেড অপারেটর দিয়ে করলাম। এই যে এর আগে তো পুরো অবজেক্টটাকে রেখেছিলেন পোস্ট বলে। হ্যাঁ, তো ওখানে বেসিক্যালি কী করেছিলাম এই ব্যাপারটা না লিখে, এই ব্যাপারটাকে না লিখে, এই যে 3টে ব্যাপার যে আমরা আলাদা আলাদা করে যে কী ভ্যালু পেয়ারিং যে দিলাম সেইটাকে না করে আমি এখানে জাস্ট পোস্ট অবজেক্ট দিয়ে দিলাম, যেটা একই ব্যাপার। মানে আপনি এইটাকে এইভাবেও লিখলেন বা এইভাবে লিখলেন। আর সাথে ইউজারটা কি হচ্ছে? ইউজারটা তো এক্সট্রা এই যে ইউজার যে আলাদা করে যে তোলা হলো পোস্টের আইডি থেকে বার করে। আচ্ছা, পোস্টের মধ্যে এই যে আমরা যে পোস্টের ডেটাটা যেটা পাচ্ছি, এই যে এখানে যে পোস্ট ডেটাটা যেটা পাচ্ছি এখানে ইউজার আইডিটা রয়েছে, তো ওই তো এবার পোস্ট থেকে ইউজার আইডি খুঁজে বার করলো ইউজার ইউআরএল থেকে, সেই ইউজার ইউআরএলটাকে মার্জ করে দেওয়া হলো ফাইনাল পোস্ট ডেটার সঙ্গে। স্প্রেড অপারেটরের কাজ উপরের লাইনটা যেটা সেরকম ভাবে লেখা। হ্যাঁ, মানে এইখানে এই যে 3টে লাইন যেভাবে লিখছি, কারণ এই পোস্টের যে অবজেক্ট, পোস্টের যে অবজেক্ট ডেটা যেগুলো রয়েছে কি ভ্যালু পেয়ারিংয়ে, এই যে এখানে এই যে একটা পোস্ট অবজেক্ট রয়েছে, এই পোস্ট অবজেক্টের সমস্ত ডেটা এইরকম স্প্রেড অপারেটর দিলে পরে ঢুকে যায় একবারে। হ্যাঁ, না আমি বলছি এর আগে একটা লিখেছিলেন না পোস্ট কোলন ইজ ইকুয়াল টু পোস্ট অবজেক্ট পোস্ট ওবিজি, সেটাও তো হচ্ছিল। পোস্ট ওবিজে পোস্ট কোলন ইজ ইকুয়াল টু পোস্ট ওবিজি, মানে পোস্ট কোলন পোস্ট ওবিজি লিখেছিলেন প্রথম যেটা। পোস্ট কোলন পোস্ট ওবিজে, হ্যাঁ, ইউজার আর পোস্টকে আলাদা করেছে না। হ্যাঁ, তো এখানে তো পোস্ট আলাদা ইউজার আলাদা তো।
হ্যাঁ, এর ভেতর তো প্রথমবার যখন লিখেছিলেন এই পোস্ট অভিজিৎ না দিয়ে লিখেছিলেন পোস্ট করুন পোস্ট অভিজিৎ। আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি আপনার এইটা না লিখে, হ্যাঁ না, আমি বলছি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি কি ডিফারেন্স হচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি। এই এই পার্টটা না করে এইখানে এই পার্টটা যেখানে বেসিক্যালি এইভাবে করা হ্যাঁ ছিল। এইরকম করেছেন, হ্যাঁ প্রথমটা। প্রথমে এইটা করা ছিল। এবার এইটা করাতে ব্যাপারটা কী দাঁড়ালো, এইখানে আউটপুটে চেঞ্জ হয়নি। এইটাতে বেসিক্যালি কী দাঁড়ালো, এই যে এইখানে পোস্ট কীতে পোস্টের ডেটা, ইউজার ডেটা এইভাবে শো হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ। এইটাতে কি হয়েছিল, এই পার্টটাতে এইটা হয়ে গেছে রিলেশনাল, মানে আপনার এটা হয়ে গেছে কীরকম, ওই যে কী ভ্যালু, এই একটা লাইন আচ্ছা এটা একটা লাইনে যখন আছে সিঙ্গেল লাইন কমেন্ট করে দিই। তো এইটাই বেসিক্যালি কী দাঁড়ালো, এইটা হয়ে গেল রিলেশনাল ডেটাবেস, মানে রিলেশনশিপ, মানে জয়েন্ট কোয়েরি টাইপের হয়ে গেল। সেটা পোস্টের জায়গায় ডিফারেন্ট অবজেক্টগুলো দেখাতে আরম্ভ করে দিল। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনি রিলেশন কোয়েরিতে ইউজ করেন তো ডেটাবেসে, ওআরএম ইউজ করেন তো, ওআরএম ইউজ করেন তো। হ্যাঁ তো ওআরএমে কী হয় আপনার, ওই যে কী বলে জানো মেথডটার নাম, বিলংস টু বা হ্যাজ ওয়ান, হ্যাজ মেনি, এরকম ধরনের কোনো মেথড ইউজ করেন তো। এন্টিটি ফ্রেমওয়ার্ক আছে রিলেশন। তো রিলেশনালশিপ ডেটাবেস হলে কী হয়, সেখানে আপনার রিলেশনাল কোয়েরি হয় না। তো রিলেশন কোয়েরি হলে কী হবে, আপনার মানে মেন যে অবজেক্ট আছে সেটাও আসছে, প্লাস তার সঙ্গে ফরেন কির সঙ্গে যে অবজেক্ট আছে সেটাকেও মার্জ করে দিয়ে দুটো অ্যারে ক্রিয়েট হয় না। তো সেটাই তো এটা, মানে বেসিক্যালি দুটো আলাদা আলাদা ইউআরএল এন্ড পয়েন্ট থেকে নিয়ে এটাকে মার্জ করা হলো একটা অবজেক্টে, একটা অবজেক্টে এটা মার্জ করা হলো। আচ্ছা ইউজারটাকে স্প্রেড অপারেটর দিতে পারি না, তাহলে পুরোটাই মিশে যাবে একসাথে। ইউজারটাকে স্প্রেড অপারেটর দেওয়া যায় না। ইউজারটাকে কেন স্প্রেড অপারেটর দিতে যাবো, ইউজারটাকে আবার কেনটা, এটা তো আমার তো আলাদা করে তোমার একটা আলাদা অবজেক্ট না নেম লিখলে তাহলে এটা ঢুকবে কী করে এখানে ইউজার ডেটা। এই যে এইটা হচ্ছে তো স্ট্রাকচারটা। আগে পোস্ট করুন, পোস্ট অবজেক্ট মানে পোস্টের একটা অবজেক্ট, তার ভেতরে এতগুলো আছে ওটা ছিল, তার বদলে এটা একবারে ওই ভেতরের কন্টেন্টগুলোকে দিয়ে দিচ্ছে, সাথে এইটা হয়ে গেল আপনার সিঙ্গেল পোস্ট অবজেক্ট। এবার সেই সিঙ্গেল পোস্ট অবজেক্টের মধ্যে আন্ডার রয়েছে ইউজার অবজেক্ট। হ্যাঁ না, আগে পোস্ট বলে একটা অবজেক্ট ছিল আর ইউজার বলে একটা অবজেক্ট ছিল আলাদা আলাদা। এখন পোস্টটা পুরোটাই রয়ে গেছে, তার ভেতরে ইউজার একটা অবজেক্ট রয়েছে। হ্যাঁ তার ভেতরে ইউজার রয়েছে, মানে এটা বেসিক্যালি হলো কি বিলংস টু, মানে এটা বেসিক্যালি ইউজার এর ভেতরে রয়েছে। মানে বেসিক্যালি কী হয়েছিল, ইউজার আইডি যখন ছিল, মানে এখানে যখন ইউজার আইডিটা রয়েছে তার মানে তো ইউজার আইডিকে তো অলরেডি পয়েন্ট করাই আছে। এবার সেই ইউজার আইডির সঙ্গে ইউজারটা ঢুকে গেছে ইউজার কিতে। এবার ইউজার আইডি থ্রু দিয়েই ইউজারকে পয়েন্ট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে রিলেশনাল ডেটাবেস হিসাবে। এটা রিলেশনাল ডেটাবেস ব্যাপারটা জয়েন কোয়ারি দিয়ে যেমন হয়, সিলেক্ট জয়েন বলে কি ফরেন কি যেটা থাকে যে অ্যাজ দিয়ে, আমার অ্যাকচুয়ালি জয়েন কোয়ারি অত মনে নেই, কারণ আমি জয়েন কোয়ারি খুব একটা ইউজ করা দরকার পড়ে না। ওআরএম আমি ইউজ করি, ওআরএমের ক্ষেত্রে এই ধরনের রিলেশনাল কোয়ারি দেখতে পাওয়া যায়, যেটা এইভাবে ডেটা কোয়ারি করে আনা হয়। ব্যাস এটাই। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, যখন আমাদের মাল্টিপল কোয়ারি যখন করতে হয় তখন আমরা যদি এই ফরম্যাটে যাই, এই ফরম্যাটে গেলে প্রচুর কমপ্লিকেটেড হয়ে যায়, তখন সেক্ষেত্রে এইটাই হচ্ছে সিম্পলিফাই প্রসেস।
চেঞ্জ। কারণ এটাতে কি হয়, এটাতে এই দেন দিয়ে আস্তে আস্তে বা কলব্যাক দিয়ে আস্তে আস্তে এটা একটা বিশাল একটা মানে রিলেশনাল প্রবলেম ক্রিয়েট হয়। আর এইটা একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, ফ্রন্ট এন্ডে যখন আমরা ডেটা প্রেজেন্ট করতে চাই, হয়তো আপনি ব্যাক এন্ড থেকে কী করলেন, প্রত্যেকটা এন্ড পয়েন্ট আপনি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছেন। এবার ফ্রন্ট এন্ডে ইউআই এর রিকোয়ারমেন্ট অনুযায়ী সে একটা টেবিল এখানে তৈরি করতে চাইছে, মানে আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা, টেবিলটা কীরকম তৈরি হয়। এখানে একটা টেবিল তৈরি করছে, এখানে একটা টেবিল তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এবার টেবিলের মধ্যে কী হচ্ছে, এখানে টিআর, এখানে হচ্ছে এই যে টাইটেল, এইভাবে ধরা হলো। এবার টিএইচের মধ্যে অথর নেম, অথর অ্যান্ড অথরের ইমেল, ঠিক আছে। এই হলো আমাদের অ্যাকচুয়ালি টেবিলটা শো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে টেবিলটা শো করতে গেলে এখানে কি দাঁড়াবে, এখানে পোস্টের আইডি, কারণ এখানে আমরা আইডি হচ্ছে আমাদের পোস্ট মেন যেটা, তারপরে হচ্ছে পোস্টের টাইটেল, তারপরে হচ্ছে আমাদের পোস্টের বডি, অ্যান্ড তারপরে হচ্ছে পোস্টের ইউজার নেম অ্যান্ড পোস্টের ইমেল আইডি। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমাদের এই টেবিলটা শো করবে। আবার ডেটা আসা বন্ধ করে দিয়েছে। এটা সার্ভার সাইড থেকে কোনোভাবে ব্লক হচ্ছে হয়তো। তো এইখানে আমাদের এইভাবে ডেটাটা রিলেশনাল পোস্টে সেট করা হলো ঠিকই, বাট এইবার এসছে। এই হচ্ছে আমাদের টেবিলটা, ঠিক আছে। এইটা হলো আমাদের টেবিলটা। এবার বেসিক্যালি যদি আমাদের এটা লুপের মধ্যে চলতো, তাহলে আমাদের এই লুপ ধরে ধরে সবকটা আমরা পেতাম। তাহলে কী দাঁড়ালো আমাদের, এইখান থেকে অথর নেম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখন ভিজুয়ালি বুঝতে পারলেন কি ব্যাপারটা কি করা হয়েছে? একটু কনসেপচুয়ালি একটা জায়গায় ক্লিয়ার হচ্ছে না, ওটা যদি অন্য কোনো একটা ছোট এক্সাম্পল পরে দেখিয়ে দেন, তাহলে আমি হয়তো একটু বেটার বুঝতে পারবো যে স্প্রেড অপারেটরটার সাথে এটা মিশে গিয়ে কি করে একটা নেস্টেড অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, মানে ওটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে একটা আমরা প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেহেতু আমি পড়াইনি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বিভিন্ন রকমভাবে তৈরি হয়, তো এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ওকে। এবার সেই জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা একটা তৈরি হয়ে গেছে। এবার এই অবজেক্টের যে প্রপার্টিগুলো রয়েছে, সেই প্রপার্টিগুলোকে ডাইরেক্টলি এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এইভাবে, ঠিক আছে। এইভাবেই ঢুকেছে, বাট আমরা সেটাকে এইভাবে লিখে দিয়েছি, মানে বেশি আলাদা করে লাইন না লিখে জাস্ট এইভাবে লিখে দেওয়া আছে। তার মানে বেসিক্যালি এর ভেতরে যতগুলো প্রপার্টি ছিল, সেই প্রপার্টিগুলো এইভাবে
ঢুকে এখানে ঢুকে গেছে। এবার তার সঙ্গে এক্সট্রা যেহেতু আমার ইউজারটাকে অ্যাটাচ করা দরকার ছিল, সে কারণে আমরা এটাকে ইউজারটাকে অ্যাটাচ করে দিয়েছি, জাস্ট এটাই। হ্যাঁ মানে এই অবজেক্টটার ভেতর আইডি, টাইটেল, বডি এসব আছে আর সাথে ইউজার আছে, কিন্তু নেস্টেড হয়ে গেল কি করে? নেস্টেড হয়ে গেল কারণ বেসিক্যালি এইটা আমাদের মেন অবজেক্ট, তার আন্ডারে আমাদের এইটা, তারপরে আমাদের এইটা। আচ্ছা এটা তো আলাদা, এটা তো আলাদা অবজেক্ট। এই অবজেক্ট আর এই অবজেক্ট এক না তো। না না ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু এই স্প্রেড অপারেটর আমি একবার নিজেও পড়ে দেখি, নিশ্চয়ই ছোটোখাটো এক্সাম্পল দেখলে একটু বেটার বুঝতে পারবো। স্প্রেড অপারেটরের কাজ হচ্ছে আমাদের প্যারামিটার, মাল্টিপল প্যারামিটার যখন আমরা পাঠাতে হয় তখন আমরা বেসিক্যালি স্প্রেড অপারেটরকে ইউজ করে থাকি। কারণ এখানে যেহেতু মাল্টিপল প্যারামিটার্স আছে, তখন মাল্টিপল প্যারামিটার্সকে ইনজেক্ট করতে স্প্রেড অপারেটর ইউজ হয়। এটা হচ্ছে এরকম কি কনসেপ্ট আছে, ডিকনস্ট্রাক্টর না কি যেন একটা আছে না? ডিস্ট্রাকচার, হ্যাঁ ডিস্ট্রাকচার, স্ট্রাকচারিং, ডিস্ট্রাকচারিং। তো এইখানে যে পার্টটা আমরা এখানে ক্রিয়েট করেছি, এটা হচ্ছে স্ট্রাকচারিং পার্ট। এইটাই যখন আমরা অন্যভাবে যখন কলিংয়ে ইউজ করব তখন হবে ডিস্ট্রাকচারিং। ওগুলো আসবো। মেন ব্যাপারটা হচ্ছে আমি যেভাবে নিয়ে যাব সমস্ত কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। এবার বেসিক্যালি কী হচ্ছে, আপনার এইখানে যে রোড ম্যাপ যেটা দেখাচ্ছে, ওই রোড ম্যাপের মধ্যে জাভাস্ক্রিপ্টের ব্যাপারটাই নেই। ওপরে একদম মাথা দিয়ে রেখেছে, ধরেই রেখে দিয়েছে, জানে। হ্যাঁ মানে হ্যাঁ, ওই আপনার ওইটাকে জাভাস্ক্রিপ্টের ব্যাপারটাই ওখানে মানে উজ্জ্ব দিয়ে জাস্ট আপনার অ্যাঙ্গুলার রিয়াক্ট দিয়ে শুরু করেছে, ধরে রেখে দিয়েছে, এটা জানে একদম। ওই যে প্রথম ডিজাইনটা, যে উপরে জাভাস্ক্রিপ্টে যে হ্যাঁ জাভাস্ক্রিপ্টের রোড ম্যাপ বলে রেখেছে। তার মানে আচ্ছা, মানে জাভাস্ক্রিপ্টের রোড ম্যাপ আলাদা। তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট যদি আপনি না জানেন, এই জিনিসগুলো বুঝতে মানে হচ্ছে ওই মুখস্থ করার মতন, মানে আলটিমেট কোনো কাজে হবে না। এবার এই কনসেপ্টটি অ্যাকচুয়ালি আপনার কাজে লাগবে যখন রিয়াক্টে কাজ করবেন। আর যদি এই কনসেপ্টগুলো যদি আপনার ক্লিয়ার না থাকে, রিয়াক্টে কাজ করতে গেলে আরও মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবেন। অ্যাকচুয়ালি রিয়াক্ট সিম্পল যদি কিনা আপনার জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। আর যদি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে রিয়াক্ট যথেষ্ট হার্ড। কারণ এই যে কনসেপ্ট যেগুলো আমরা রেডি করছি, এইগুলোই তো গিয়ে রিয়াক্টে ইউজ করতে হবে। রিয়াক্টের ইউআইতে বেসিক্যালি কী হচ্ছে, আপনি এরকম আলাদা আলাদা অবজেক্ট তো একই হবে, এটা ঠিকই বলেছেন, এটা অস্বীকার করার তো জায়গা নেই। স্ট্রাকচারিং, ডিস্ট্রাকচারিং যাই হোক, এগুলো তো একই হবে, অবজেক্টই তো আসবে সেই। বেসিক্যালি কী হচ্ছে, আপনি এইখানে হয় এখানে আপনার ডেটা জয়েনিং আপনি দুই দিক থেকে দিতে পারেন, হয় আপনি ফ্রন্ট এন্ডে দিন, নয় ব্যাক এন্ডে দিন। এবার ব্যাক এন্ডে যদি আপনি না দেন কোনো এপিআই এন্ড পয়েন্ট বানিয়ে, আপনি বলে দিয়েছেন না আমি তো তোমাকে দুটো ডেটা দিয়ে দিয়েছি, তুমি তোমার মতন করে নিও যেমন দরকার খুশি। কারণ এটা বেসিক্যালি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড টিমের সবসময় লড়াই চলতে থাকে। হ্যাঁ, অনেক সময় কমপ্লিকেটেড হয়ে গেলে দুটো সোর্স থেকে আমরা বলি যে আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে দুটো আলাদা আলাদা সোর্স থেকে, জুড়ে নাও। তোমার কাছে আমার চেয়ে অনেক ফাস্ট মেথড আছে, তোমার কাছে জাভাস্ক্রিপ্ট অ্যারে আছে, এই আছে, তোমরা জুড়ে নাও, অনেক ফাস্ট হবে। হয় অনেক সময় এই নিয়ে লড়াই শুরু করে দেন আপনারা। হ্যাঁ, করে দেয় অনেক সময়, ওরা রাজি হয়ে যায় যে ঠিক আছে, ভালো অবজেক্ট মানে ভালোভাবে সাজিয়ে দিচ্ছ, ঠিক আছে আমি করে দিচ্ছি। এবার ব্যাপারটা হয় কি, অনেক সময় প্রবলেম কি হচ্ছে, মানে ইউআই চেঞ্জ হচ্ছে মাঝে মধ্যেই। এবার আপনি ভাবছেন আমাকে আবার সমস্ত ধরে ধরে লিখতে হবে, বহুত ঝামেলা, তুমি করে নাও না। এবার ফ্রন্ট এন্ডের লোকে ভাবছে ঠিক আছে, আমাদের যখন ফ্রন্ট এন্ডে কাজ করতেই হবে, করেই নি। কারণ ফ্রন্ট এন্ডের কাজ সব থেকে বেশি ঝামেলার কাজ। হ্যাঁ, আমিও তাই মনে করি, ডিবাগগুলো খুব বাজে। ফ্রন্ট এন্ডের কাজ সব থেকে ঝামেলার কাজ। ব্যাক এন্ডে তবুও ব্যাক এন্ডে কিছু ক্ষেত্রে ফাঁকি ঝুঁকি মেরে চালানো যায়, কিন্তু ফ্রন্ট এন্ডে ফাঁকি ঝুঁকি মারানো যায়। কংক্রিট ডিবাগার আছে না, এটা একটা বিশাল প্রফিট। একটা আইডি আছে, একটা ডিবাগার আছে। কোথায়? মানে ফ্রন্ট ব্যাক এন্ডে আমাদের কাছে একটা স্ট্রং আইডি আছে, একটা ডিবাগার আছে, অনেক সুবিধা হয়।
দেখেন নাই। তারপর অটো কমপ্লিশন কোড সিস্টেম আছে, অনেকটা অ্যাডভান্স। এখন তো চ্যাট জিপিটি এসছে আর এগুলোর জন্য একটু হচ্ছে, কিন্তু আমাদের আইডি গুলো তো মেথড গুলোকে ডট মেরে মানে দিলে সেগুলো চলে আসে, মুখস্থ রাখতে হয় না। তারপর ডিবাগিং পয়েন্ট গুলো খুব ভালো, সুন্দর, যেমন ইচ্ছা ডিবাগিং করতে পারি। এদের তো ডিবাগিং গুলো খুব মুশকিল। মুশকিল কিছুই না, সবই সমান, আর এগুলো কাজে লাগে। আমি সামনের সপ্তাহ থেকে তাহলে আমি দেখি ওটা জোগাড় করতে হলে তো আমি 3 দিন করেই করবো, কারণ একটু পেস্টটা আমার মনে হচ্ছে বাড়াতেই হবে, উপায় নেই আমার, যেহেতু উপায় নেই আমি দেখছি ওটা কি করা যাবে, কথা বলি ওর সাথে কাল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার এইখানে তবে রাতের দিকে হবে না তো, ওটা কিন্তু আমার অন্য কোনো টাইমে হতে পারে, আর একটা দিন এক্সট্রা। কারণ যেমন ওটা হয়তো শনিবার রোববারই দেবো, কিন্তু মানে শনিবার বা রোববার যে কোনো একটা দিন দেবো, কিন্তু সেটা রাতের দিকে আর হবে না, কারণ রাতের দিকে অলরেডি আমার বুকড রয়েছে। রোববার দুপুরের দিকে। হ্যাঁ, ওই রোববার বা ওই রোববারই দুপুর বা সকালের দিকে দেবো, ঠিক আছে, যেটা এক্সট্রা, যেটা ঠিক আছে, আমি ওটা দেখি, আমি ওর সাথে কথা বলে মানে আপনাকে আগে থেকেই বলে দিলাম, হ্যাঁ। ঠিক আছে, কারণ রাতের দিকে আমার অলরেডি বুকড রয়েছে। তাতে বোধহয় মনে হয় একটু সুবিধা হবে, তারপরে আবার দুটো করে ক্লাসে নেমে আসবো, যেই এটা হয়ে যাবে। এবার ব্যাপার এবার মেন হচ্ছে এটাই আমি বলতে পারি যে আপনার রাতের দিকের টাইমগুলো কী হয় বেসিক্যালি, দেখুন আপনার মতন প্রফেশনাল আমার কাছে অনেকগুলো রয়েছে, ঠিক আছে, এবার তাদেরও প্রত্যেকেরই আপনার মতন প্রবলেম। এখন সবারই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে হবে, এআই ফেআই জানতে হবে, তার জন্য রাতের এই টাইমগুলো আমার মানে চলছে। ইভেন এই যে ইউএসএ যে ছিল, ওকে ওকে ওরও রাতে 10টার দিকে কেউ করতো, ওকে আমি বলেছি তুমি সন্ধ্যের দিকে আসো, ওকে আগিয়ে দিয়েছি একটা টাইম ফাঁকা করার জন্য, একজনকে ঢোকাবার জন্য। তো ওরও বলেছে যে ওর সুবিধাই হবে, তাই জন্য ও চেঞ্জ করে নিয়েছে। তো এরকমভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো আমার এরকম অনেকেরই চলছে ক্লাস, যেগুলো রাতে আমার লিঙ্কটা আছে। দেখছি এটা, তাহলে ওরা একটু মানে বুঝতেই পারছে না, এগোবে তাড়াতাড়ি, এগোবে তাহলে একটুখানি আমাদেরই সুবিধা। ঠিক আছে, আবার এটা হয়ে গেলে তখন আবার মানে আমি আবার দুটোতে ফিরে আসবো, আপনি আবার নর্মালে চলে যেতে পারেন, অ্যাঙ্গুলার গুলো বা অন্য জিনিস যখন শিখবো টেলউইন্ড, তখন আমি আবার স্লো করে দেবো জিনিসটাকে, যে হ্যাঁ এবার একটু আস্তে আস্তে করি, আমার রিয়াক্ট অব্দি তো পৌঁছে গেছে। ঠিক আছে। তো এবার এইটাই হচ্ছে ব্যাপার, যে এইখানে এই যে জিনিসটা রয়েছে, এটা বোঝা গেল কি আজকের ক্লাসটা? হ্যাঁ বোঝা গেছে। এবার একটু জটিল, অন্য ক্লাস হচ্ছে একটু জটিল অবশ্যই, যত ক্লাস আমার এগোবে তত জটিলতা বাড়বে, যত ক্লাস এগোবে তত। এতদিনটা না দেখলেও চলতে, আজকেরটা দেখতে হবে আমাকে আবার। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যত এগোবে তত একটু 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 করে জটিলই লাগবে, আবার কিছু জায়গায় সোজা লাগবে, কিন্তু এই জটিল জিনিসগুলো যদি আপনার একবার ক্লিয়ার হয়ে যায় তখন আর অসুবিধা হবে না পরের পার্টগুলো আবার বুঝতে। এরপরে আমাদের কি কি জাভাস্ক্রিপ্টে থাকবে? অবজেক্ট আছে, কনস্ট্রাক্টর ফাংশন আছে, ক্লাস আছে। কনস্ট্রাক্টর ফাংশন তো যে কোনো কনস্ট্রাক্টরের মতোই না, মানে একটা ক্লাসের ভেতর যে কনস্ট্রাক্টর থাকে? না মানে না, আচ্ছা, কনস্ট্রাক্টর আপনার যেরকম ক্লাস আপনি পড়েছেন সেরকম টাইপের না এটা। আচ্ছা, কারণ এইখানে জিনিসটা এরকম যে আপনি যে জিনিসটা মানে আপনার যেটা জানেন সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ জানেন, আর এইখানে যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে হাইব্রিড।